আসসালামু আলাইকুম। আর প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। গতকালকে আপনারা যে ভিডিওটা দেখেছেন, আমার যে কথাগুলো শুনেছেন, তাতে আপনাদের বলেছিলাম যে অলরেডি ভারত অ্যাকশন শুরু করেছে। তার মানে ত্রিপুরার সীমান্তে কারফিউ জারি করেছে, এছাড়াও সিলেট সীমান্তবর্তী অঞ্চলেও রাত্রিকালীন কারফিউ জারি হয়েছিল। এই ঘটনাগুলো নিয়ে বলেছিলাম। এ ঘটনা বলার পর গতকাল সারা দিনে চারটি ঘটনা ঘটেছে। যে ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে যে নরসিংদী পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তের হামলায় মণি চক্রবর্তী নামে এক হিন্দু মুদি ব্যবসায়ী নিহত। দ্বিতীয়ত, চট্টগ্রামে আরেক হিন্দু স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৩৫০ ভরি স্বর্ণ লুটপাট। এরপরে আবার আরেকজন মাছের বরফ কারখানার ব্যবসায়ী এবং তিনি একজন সাংবাদিকও তিনিও নিহত হয়েছেন দুর্বৃত্তের গুলিতে। গুলি করে গলা কেটেছে সেও হিন্দু। এবং সবচেয়ে নৃশংস আরেকটি যেটা, সেটা হচ্ছে যে হিন্দু এক বিধবা ভদ্র মহিলাকে গণধর্ষণের পরে চুল কেটে ভিডিও করে ভাইরাল করে দেওয়া হয়েছে অনলাইনে। এই ঘটনাগুলো গতকাল সারা দিনে ঘটেছে, চারটায় হিন্দু নির্যাতন, যেগুলো এই মুহূর্তে ভারতের জন্য হটকেক হয়ে গেছে। ভারতের জন্য হটকেক, আর আমাদের বাংলাদেশিদের জন্য দুর্ভাগ্য। যার কারণে আমি আপনারা হেডলাইন এবং ব্যানারে দেখেছেন যে আমি লিখছি যে যে কোনো সময় ঘটতে পারে বড় অঘটন, এবং অঘটনটা কিভাবে ঘটবে এবং কেন ঘটবে সেইটার মূল সারমর্ম আমি আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করছি। কারণ এই অঘটনের যে কোনো মুহূর্তে, মানে এই মাসের ভেতর যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে সার্জিক্যাল স্ট্রাইক, এবং এটা যে কোনো মুহূর্তে হতে পারে, এটা গ্যারেন্টি রাখতে পারেন। শুধু যে চারটা হিন্দু, আজকে তিনজন হিন্দু ভদ্রলোক মারা গেলেন এবং একজন হিন্দু ভদ্র মহিলা গণধর্ষণ হয়েছেন, সেটার উপর না। এই যে কারফিউ গেল গত পরশুদিন, যে কারফিউ দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে আপনাদেরকে আরও কিছু যে নিউজগুলো বলছি, এগুলো পুরোটা শোনার পরেই আপনারা বুঝে যাবেন যে কাহিনীটা আসলে কি হচ্ছে এবং কি হতে চলেছে। এটা বুঝতে মনে হয় আপনাদের তখন আর কষ্ট হবে না। তো আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে এই পর্যন্ত, তাদের সকলকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমাদের এই কথাগুলোকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আরও সাবস্ক্রাইব করুন প্লিজ। পরবর্তী আজকে যেই জন্য আবার আরেক রকম ভিডিও, যেটা যে কোনো মুহূর্তে অঘটনটা কি ঘটছে জানেন? বাংলাদেশ ভারত সীমান্তে, বাংলাদেশ এবং ভারতের সীমান্তে আসাম এবং ত্রিপুরা এই দুই রাজ্যে 11 জন জঙ্গি ধরা হয়েছে। আর এই জঙ্গি যারা, মানে ভারত সীমান্তের কাছে যে জঙ্গি, এরা হচ্ছে যে ইসলামী ইমাম মাহমুদ কাফেলার একটি অংশ। এটা ইমাম মাহমুদ কাফেলাটার প্রতিষ্ঠা কিন্তু বাংলাদেশে হয়েছে 2023 সালে। এই ইমাম মাহমুদ কাফেলার অনেককে ধরা হয়েছিল বাংলাদেশে, এবং সেই জঙ্গি সংগঠনেরই 11 জন বর্তমানে ভারতের ত্রিপুরা এবং আসাম রাজ্যে ধরছে। তো ভারত বাংলাদেশ সীমান্তের চতুর্দিকে নিরাপত্তা বলয় অলরেডি তৈরি করেছে ভারত। ভারতের বিভিন্ন অঞ্চলের গোয়েন্দারা, প্রশাসনিক যে কর্মকর্তারা আছে, এরা কিন্তু সার্বক্ষণিক চোখ রাখছিল। আর এই চোখ রাখার কারণেই এই নতুন জঙ্গি কাঠামো, যেটা মানে ইমাম মাহমুদ কাফেলা, এই কাফেলার আপনার 11 জনকে বিএসএফ ধরছে, এবং বিএসএফ সরাসরি তথ্য উপাত্ত এবং গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই 11 জনকে ধরছে, এবং 11 জনকে ধরার সাথে সাথে এটা বাংলাদেশের সরকারকে জানানো হয়েছে রাতেই। আর এই ঘটনা ঘটছে আপনার 28 তারিখ দিবাগত রাত, মানে 29 তারিখ পড়ে গেছে। আপনাদের নিশ্চয় মনে আছে যে 29 তারিখে খালেদা জিয়ার মৃত্যু ডিক্লারের আগেই ঢাকা থেকে আমাদের বাংলাদেশের যে অ্যাম্বাসেডার আছে, ওনাকে জরুরি তলব করেছিল বাংলাদেশ। এই জরুরি তলবের মূল কাহিনীটা ছিল যে এইটা, যে এই যে যেই 11 জনকে ধরছে,
তার মধ্যে 3 জন বাংলাদেশি, বাকিরা ওইখানকার মুসলমান গোষ্ঠী, যাদেরকে বাংলাদেশ সে সন্ত্রাসী গোষ্ঠীগুলা মিনিমাইজ আপনার কম্প্রোমাইজ করছে, যে মানে ভারতে একটা গন্ডগোল লাগার জন্য। আর আসাম ত্রিপুরায় আমাদের বাংলাদেশের আইএমকে নেটওয়ার্ক যেটা মানে ইমাম মাহমুদ কাফেলার যে নেটওয়ার্ক, এটা আসাম এবং ত্রিপুরাতেও আছে। ওখানকার কিছু মুসলমানকে এরা অ্যাড করছে, করে এই কাহিনীটা যে ওখানে আসাম এবং ত্রিপুরাতে একটা ইসলামিক বিপ্লবের মতন ঘটানোর জন্য, যেটা সব বারবার আমাদের এই যে বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন ওই যে এনসিপি আলারাও বলছিল। আপনারা জানেন যে এনসিপি আলারাও বলছিল যে আমরা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের এই সহযোগিতা করবো, এদেরকে দেশে আনবো, এদেরকে দেশে রাখবো, এদেরকে এই করব, ওদের প্রশিক্ষণ দিব। এখন যেটা বিএসএফ যেটা বের করেছে সেটা হচ্ছে যে আপনার এই যে 11 জন ধরছে, এবং এই 11 জনের মধ্যে যে 3 জন বাংলাদেশি, এবং বাংলাদেশে এদের যে নেটওয়ার্ক আছে এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম এবং আপনার জেএমবির সাথে সম্পর্ক। এই ইমাম মাহমুদ কাফেলা হচ্ছে যে জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বিত গঠিত আইএমকে একটা সংগঠন। আর এই সংগঠন দ্বারাই তারা চালাইতে চাচ্ছে একটা কাহিনী। এবং ওখানে যে 2 জন বাঙালি ধরা হয়েছে, 3 জন, তার মধ্যে একজনের নাম হচ্ছে ওমর, আরেকজনের নাম হচ্ছে খালেদ। খালেদ এবং ওমর এরা স্বীকার করেছে যে গত 1 বছর যাবৎ ইন্ডিয়ার কিছু সন্ত্রাসী গ্রুপকে ওরা কাজ করেছে, এবং বাংলাদেশের কিছু ছেলে পেলে আছে জিহাদি মনোভাবপূর্ণ, এদেরকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সাবেক সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এবং বর্তমান সেনাবাহিনীতে অবস্থিত কিছু কর্মকর্তা মিলে ট্রেনিং দিয়েছে। আর ট্রেনিংয়ের সময় তাদের কাছ থেকে যেসব অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, যে অস্ত্রশস্ত্র নিয়ে ইন্ডিয়া থেকে যে অস্ত্রশস্ত্র তারা ইন্ডিয়ায় ঢুকছিল, সেগুলোরও অনেকগুলো অস্ত্রশস্ত্র অলরেডি উদ্ধার করছে হচ্ছে যে বিএসএফ। আর এই নেটওয়ার্কের পুরাটার শিকড় হচ্ছে যে বাংলাদেশ, মানে এরা বাংলাদেশে হচ্ছে যে মূল কাহিনী এই নেটওয়ার্ক, এবং সীমান্ত পার হইয়া রেডিক্যাল কার্যক্রম চালাচ্ছে ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়াকে অস্থিতিশীল করো। এবং এই 2 জন ওমর এবং খালেদ 2 জন যারা ওই 11 জনের সাথে গ্রেপ্তার হয়েছে ইন্ডিয়াতে, এই 2 জন এইটাও স্বীকার করছে যেখানে পাকিস্তানের আইএস কর্মকর্তারাও ট্রেনিং দিছে পার্বত্য চট্টগ্রামে প্রায় 650 জিহাদি মৌলবাদী গোষ্ঠীকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এর মধ্যে রোহিঙ্গা আছে কিছু, আর বাঙালি আছে ম্যাক্সিমাম। এর মধ্যে 80% বাঙালি, 10% রোহিঙ্গা এবং 10% ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের কিছু সন্ত্রাসী গোষ্ঠী। এদেরকে আইনা ওই যে আপনার ইন্ডিয়ার 2-3টা ওই সাইডের যে সন্ত্রাসী গোষ্ঠী, এদেরই নিয়ে নাকি এই ট্রেনিং ক্যাম্প চালু করছে। তার মধ্যে এটা সবগুলোই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা এটা শিওর করছে, এবং সাথে আছে আপনার কিছু বর্তমান কর্মকর্তা। আপনারা সবাই জানেন যে ত্রিপুরার পার্বত্য চট্টগ্রাম জনসংযোগ সমিতি আছে, পিসিজেএসএস, এরা সশস্ত্র, এবং 2024 সালে 13 জন সদস্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর ধরা পড়ে, যাদের অনেকেই সশস্ত্র সংঘর্ষে আহত অবস্থায় ছিলেন 2024-এর লাস্টে, মানে নভেম্বর ডিসেম্বরের দিকে, এটা 2024-এ। এবং গত পরশুদিন এই 29 তারিখে ধরা গেছে আরও 11 জন। এবং এরা সবাই হচ্ছে যে আদর্শিক উগ্রবাদী, এবং ওই যে আপনার গাজবাতুল হিন্দের জন্য এরা খুব প্রস্তুতি নিয়ে রাখছে যে ওরা গাজবাতুল হিন্দ করবেই। এই হচ্ছে যে এই যখন অবস্থা, তখন ভারত কিন্তু অলরেডি এটা বাংলাদেশকে জানাইছে, এবং ওখানে যারা জঙ্গি আপনার যাদেরকে ধরছে, তার মধ্যে বাংলাদেশি যে 3জনের 2জনের নাম জানা গেছে, ওমর এবং খালেদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, যে অস্ত্রের ছবিগুলো আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। এই অস্ত্র উদ্ধার হয়েছে, এবং তার রেডিক্যালাইজেশন করে ইন্ডিয়াতে একটা বিশাল নেটওয়ার্ক করে একটা গন্ডগোল করতে চাইছে। আর ইন্ডিয়া এই জিনিসগুলো সব অলরেডি তাদের বিভিন্ন মিডিয়া সহ আন্তর্জাতিকভাবে এটা তুলে ধরছে। এইদিকে গতকাল সারাদিনে যে 4 জন হিন্দু মারা গেল, 3 জন হিন্দুকে মেরেই ফেলা হয়েছে, আর একজন মহিলাকে গণধর্ষণ করে চুল কেটে রাস্তায় বেঁধে রেখে ভিডিও করা হয়েছে, এগুলো অলরেডি সারা পৃথিবীতে জানে। তার মানে ইন্ডিয়ার হাতে অস্ত্র আমরা তুলে দিচ্ছি একের পর এক, এবং যে কোনো মুহূর্তে ইন্ডিয়া এখন
কাউন্টার অ্যাটাক করতে পারে বাংলাদেশকে। এবার সেটা যদি আপনার ভেনিজুয়েলার মতো হয়, কারো কিছু করার নেই, বা আপনার রাশিয়ার মতো হয় যে ইউক্রেনের উপর আক্রমণ চালিয়ে দিছে, সেরকম হলে কারো কিছু করার নেই। যার কারণেই আপনার ত্রিপুরা সীমান্তে টোটাল আপনার কারফিউটা জারি করছে। কারণ হচ্ছে যারা সমস্ত খবর সমস্ত কিছু নিয়েই এটা করছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী নাকি অস্ত্র শস্ত্র সহ বর্ডার ক্রস করার জন্য এই জঙ্গিগুলোকে সহযোগিতা করছে। এখন এটা এমন একটা অবস্থা যে ত্রিপুরার গোমতী ও ধলাই জেলা সরাসরি কিন্তু বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সঙ্গে এখন দীর্ঘদিন যাবৎ সশস্ত্র উত্তেজনা চলছে। এবং আপনার গত ভিডিওতে আমি বলেছিলাম যে ইউপিডিএফ যেটা, আবার আপনার এখানে এই যে ওমর আর খালেদ কিন্তু সরাসরি ইউডিপি এর নেটওয়ার্কে ছিল ওরা। এবং ইউপিডিএফ কোনটা? ইউপিডিএফ যেটা আমাদের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে। যে ইউপিডিএফ তো অবশ্য চারটা, আপনার ভারত ইয়েতে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে চারটা গ্রুপ আছে। জেএসএস আছে, সন্তুল আর্মার গ্রুপ, ওটা অবশ্য এখন নিষ্ক্রিয়। জেএসএস সংস্কারপন্থী গ্রুপ, ওরা এখন অস্ত্র হাতে নিছে। ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ, ওরাও অস্ত্র হাতে। ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপ, ওদের কাছেও অস্ত্র আছে। কুকিচিনের কাছেও অস্ত্র আছে। এবং ইউপিডিএফ আরেকটা আছে যেটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে, সেনাবাহিনী প্রশিক্ষণ দেয়, সেনাবাহিনীর সদস্যরা ওই ইউপিডিএফ এর নাম দিয়ে বাকিগুলোরে মারে। সেই সেনাবাহিনীর অংশটা, সেনাবাহিনীর সেই লোকগুলাই এখন এই ইউপিডিএফই ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে ঢুকার চেষ্টা করতেছে এবং সেখানে ইন্ডিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এই রিপোর্টটা পাওয়ার পরে এবং এই 11 জন ধরার পরে, এবং যে দুজন বাংলাদেশের নাম বললাম, ওমর এবং খালেদ যখন সরাসরি স্বীকার করলো যে ওরা ইউপিডিএফ এর অরিজিন কর্মী, এখন আইএমকে নেটওয়ার্কের সাথে যুক্ত, যেটা আপনাদের বললাম যে ইমাম মাহমুদ কাফেলা, এই সবগুলো জানার পরে, এবং তারা এটাও স্বীকার করলো যে তাদের ট্রেনিং সমস্ত কিছু বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে হয়, এবং 1 বছর ধরে ইন্ডিয়াকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক 25 জন সেনা কর্মকর্তা বাই রোটেশন এদেরকে ট্রেনিং দিচ্ছে পার্বত্য চট্টগ্রামের ভেতরে, ট্রেনিং দিয়ে তাদেরকে ইন্ডিয়ার দিকে পাঠানো হচ্ছে। এগুলো সব রিপোর্ট অলরেডি বাংলাদেশ সরকারের কাছে আছে, যেটার ভয়ে ইন্ডিয়ান অ্যাম্বাসেডারকে ডাকছিল, কারণ এই ঘটনা যখন চাউর হয়ে যাবে হয়তো অ্যাম্বাসির উপর আক্রমণ হইতে পারে। আবার ইন্ডিয়া হয়তো সমস্ত অ্যাম্বাসির সবগুলোর ধরে ফেলতে পারে ওইখানে, এবং যে কোনো মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক এ পার্বত্য চট্টগ্রাম সহ ওই যে ঢাকা শহরে সেনাবাহিনীর একটা আছে না, ক্লাব আছে না, কি জানি ক্লাব, সেনা ক্লাব না কি, ওইটার ভিতরেও যে কোনো মুহূর্তে চালাইয়া দিতে পারে অ্যাটাক। এবং এই গ্রুপ পুরাটা কে চালনা করতেছে, পয়সা করে দিচ্ছে হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর অংশ এবং পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এখানে টাকা পয়সা এবং অস্ত্রশস্ত্র দিচ্ছে। এই খবরের পরেই ইন্ডিয়ার নড়েচড়ে বসছে, এবং এই জন্যই বলছে আপনাদের যে কোনো মুহূর্তে, মানে এই জানুয়ারি মাসের যে কোনো মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার সম্ভাবনা আছে। দেখতে থাকুন কি হয়। ট্রাম্প ব্যক্তিগত পরিসরে বিভিন্ন সময় ওই ক্ষুদ্র ঋণের লোকটি কোথায়, ওয়্যার ইজ দ্যাট মাইক্রো ক্রেডিট গাই, যে কিনা আমাকে হারতে দেখতে চেয়েছিল, এমন বলে ডক্টর ইউনুসকে উল্লেখ করেছেন, খোঁজ করেছেন। সে কারণেই ডক্টর ইউনুস বিরাট বহর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গত 2 বছরে 2 দফায় ছুটে গেলেও এবং লম্বা সময় সেখানে থাকলেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্প বা ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কারোর সঙ্গে কোনো বৈঠক করে আসতে পারেন নাই। এসবেরই ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের জনগণকে। এখন বাংলাদেশিদের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে তার প্রশাসন যে ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করলো, একে শাস্তিমূলক ব্যবস্থা না ভাববার কোনো কারণ নাই। ট্রাম্প প্রশাসন আগেই ঘোষণা দিয়ে এমন সব দেশের নামের তালিকা প্রকাশ করা শুরু করেছিল, যেসব দেশকে তারা চিহ্নিত করেছে, যেসব দেশের অধিবাসীরা, যেসব দেশের নাগরিকেরা ভিসা নিয়ে, কখনো স্টুডেন্ট ভিসা, কখনো কর্মী ভিসা, কখনো পর্যটক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন বটে, কিন্তু ভিসার নিয়ম কানুন মেনে চলেন না। আর সবচেয়ে বড় অভিযোগ, ভিসা শেষ হলেও তারা নিজ নিজ দেশে সময় মতো ফিরে যান না। এমন তালিকা ধরে ধরে ট্রাম্প প্রশাসন
ওই সব দেশের নাগরিকদের ক্ষেত্রে ভিসা দেওয়ার পর একটা আর্থিক নিশ্চয়তা, মোটা অঙ্কের টাকার গ্যারান্টির বিনিময়ে শুধু তারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন এমন একটা নিয়ম চালু করতে যাচ্ছে। সেই খবরটা ছিল কিছুদিন ধরেই। এর আগেই প্রথমেই যুক্তরাষ্ট্র দুটো দেশকে তালিকাভুক্ত করে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শুরু করে। প্রথমেই তারা জাম্বিয়া এবং মালাউইর মতো দেশের ভ্রমণকারীদের ক্ষেত্রে এই শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেয়, মানে পরীক্ষামূলকভাবে ওই দুই দেশের ভিসা প্রাপ্ত ব্যক্তিবর্গকে ঢুকতে হলে একটা মোটা অঙ্কের টাকা গ্যারান্টি দিয়ে ঢুকতে হবে, এই ঘোষণা দেয়। এরপর আরো 7টি দেশের নাম যুক্ত করে যুক্তরাষ্ট্র। এখন যেমনটা আশঙ্কা করা হচ্ছিল, বাংলাদেশের নামও যুক্ত হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায়। ভিসা বন্ড বিষয়টা কি, যেটা বলছিলাম, এটা একটা আর্থিক গ্যারান্টি, যার ফলে কিছু নির্দিষ্ট দেশের বিদেশি নাগরিকরা সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত জমা দেবেন বা নিশ্চয়তা জমা দেবেন যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে সময়সীমাটা মেনে চলেন। প্রতি বছর যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে এরকম অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেওয়া হয়, যেসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। এখন কোন নন ইমিগ্রেন্ট ভিসাধারী, মানে যেই ভিসার মাধ্যমে আপনি গিয়ে অভিবাসন বা স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারবেন না, ওই রকম কোনো ভিসাধারী যাতে অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকতে না পারে বা ওভারস্টে করতে না পারে, সেজন্য এই ভিসার সঙ্গে এই মোটা অঙ্কের অর্থের গ্যারান্টি দেওয়ার বিষয়টি যুক্ত করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং বাংলাদেশের ক্ষেত্রে যে পরিমাণ টাকা গুনতে হতে পারে একজন ভিসা প্রাপ্ত ব্যক্তিকে, তার পরিমাণ 18.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে, মানে 15,000 মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের যুক্তি হচ্ছে, বেশিরভাগ সময়ই এইসব ব্যক্তিদের ওভারস্টে করার মতো বা ওই দেশে থাকবার মতো যথেষ্ট অর্থ থাকে না, কাজেই ফেরতযোগ্য জামানত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার একটা ব্যবস্থা চালু করা জরুরি ছিল। এই ব্যক্তিরা যখন আবার বাংলাদেশে ফিরে যাবেন, তখন তাদের এই জামানতের টাকা ফেরত পাবেন যদি তারা সময় মতো ফিরে যান। তার মানে একটা লম্বা সময়ের জন্য কিন্তু ওই ব্যক্তি বা ওই ব্যক্তির পরিবারদের এই মোটা অঙ্কের টাকা জমা রাখতে হবে মার্কিন সরকারের তহবিলে। এখন দেখেন, এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চাইছেন যারা, তারাও। কারণ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও, কর্মী ভিসার ক্ষেত্রেও, এমনকি বেড়াতে যেতে চাইছেন যারা, মানে পরিবারকে দেখতে যেতে চাইছেন যারা, কিংবা পর্যটনের জন্য যেতে চাইছেন যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মোটা অঙ্কের টাকা গুনতে হবে। এখন বাংলাদেশের সরকারের যে কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, তারও একটা আঁচ পাওয়া যায় এই মানে ভিসা বন্ড আরোপের মতো শাস্তিমূলক ব্যবস্থাটি বাংলাদেশিদের উপর আরোপিত হওয়ার ফলে। কারণ এই তালিকায় কিন্তু নেপাল আছে, ভুটান আছে, কিন্তু ভারত বা পাকিস্তানকে ট্রাম্প প্রশাসন যুক্ত করে নাই। তার মানে তাদের বিবেচনার ক্ষেত্রে শুধুই যে তারা কাদের নাগরিকেরা গিয়ে ভিসা ওভারস্টে করছে, থেকে যাচ্ছে, সেটাই বিবেচনা করছে তাই নয়, সরকারগুলোর সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মানে যেসব সরকারের সঙ্গে তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তার স্বার্থ জড়িত, সেসব সরকারকে এখনো কিন্তু ঘাটাতে চাইছে না যুক্তরাষ্ট্র সরকার। এ কারণে আপনি যদি যেই তালিকাটা যুক্তরাষ্ট্র সরকারের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সেটা যদি দেখেন, দেখবেন যে সেসব জায়গায় আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগা, বারবুডা, বাংলাদেশ, বেনিন, ভুটান, বতসোয়ানা, বুরুন্ডি, চাবো, কিরগিস্তান, মালাউই, টোঙ্গা, তুর্কমেনিস্তান, এই ধরনের সব দেশের নাম আপনি দেখতে পাবেন। আপনি কোনোভাবেই দেখবেন না কূটনৈতিকভাবে বিশ্ব দরবারে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারছে এমন কোনো দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত করেছে, যে কারণে তারা ভারত পাকিস্তানের নামও কিন্তু যুক্ত করে নাই।
ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে আসলে কিভাবে দেখছে? যদিও ইউনূস সরকার, দেখুন ইউনূস সরকার কিন্তু বোয়িং বিমান কিনবেন এক বহর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, সে ঘোষণা দিয়ে দিয়েছেন। সে টাকা কোথা থেকে আসবে? তারা নির্বাচিত সরকার নন, এমন একটা বিরাট সিদ্ধান্ত কেন নিতে যাচ্ছেন? বাংলাদেশের এত বোয়িং বিমানের দরকার আছে কিনা? এসব সমালোচনার কোনোটির দিকে কর্ণপাত না করে তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছেন উঁচু দামে, মানে এমনি বিশ্ব বাজারের চাইতে বেশি দামে গম কেনার উদ্যোগ গ্রহণ করেছেন। মার্কিন যুদ্ধ জাহাজকে বাংলাদেশের সমুদ্র বন্দরে মাঝে মাঝে এসে নোঙ্গর করে এই ইউনূস সরকারের আমলে দেখা যাচ্ছে যে বিভিন্ন মহড়া প্রদর্শন করছে তারা। এমন খবর গুরুত্বের সঙ্গে বিভিন্ন সংবাদ সূত্রে বেরিয়ে এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের বিভিন্ন দলও পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এলাকা, চট্টগ্রাম এলাকায় অবাধে বিচরণ করছেন এবং বড় বহর নিয়ে আসছেন। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থার এক ব্যক্তিকে ওয়েস্টিন হোটেলে হঠাৎ করে মৃত অবস্থায়ও পাওয়া যায়। তার মানে মার্কিন তৎপরতা কিন্তু ব্যাপকভাবে ইউনূস সরকারের ক্ষমতায় আসার পর থেকে বেড়ে গেছে। কারণ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও এই প্রশ্ন করা হয় যে তাদের ডিপ স্টেটের উদ্যোগেই তো জো বাইডেন সরকারের আমলে এই হাসিনা সরকারের পতন ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী ইউনূস সরকারকে বসানো হয়েছে। অথচ এই সরকারের এমন একটা ঘটনা যে ঘটতে যাচ্ছে, যে ভিসা বন্ডের আওতায় বাংলাদেশ পড়তে যাচ্ছে, সেটা জানবার পরেও কোনো আলাপ আলোচনা করার উদ্যোগের কথা জানা যায় নাই। কারণ ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা গত কয়েক মাসে বাংলাদেশের যে নেপাল, ভুটানেও ঢোকার ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ করা হচ্ছে, এমনকি তারা সেখানে গেলে অন অ্যারাইভাল ভিসা না দিয়ে ফেরত পাঠাচ্ছে। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর কোথাও ভিসা পাওয়া যাচ্ছে না। এই বিষয়গুলোতেও তারা কর্ণপাত করছে না, অথচ বলছে যে বাংলাদেশের নাগরিকদের নানা রকম নিয়ম ভঙ্গের কারণেই নাকি এমন শাস্তি পেতে হচ্ছে। অথচ 2000 সালেও বাংলাদেশের অভিবাসীদের সংখ্যা যুক্তরাষ্ট্রে ছিল মাত্র 40,000, আর 2023 সালের মধ্যে তা বেড়ে প্রায় 3 লক্ষে দাঁড়িয়েছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশি অভিবাসীদেরকে এই পুরো 2 দশকের বেশি সময় ধরে, প্রায় 2.5 দশক সময় ধরে উৎসাহিত করে আসছিল। প্রেসিডেন্ট ট্রাম্প যে বাংলাদেশকে টার্গেট করেছেন তার একটা নজির বলে বাংলাদেশের অভিবাসীরা কিন্তু মনে করছেন। যখন জানুয়ারি মাসের 4 তারিখ প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এক তালিকা প্রকাশ করে উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় 54% বাংলাদেশি পরিবারই মার্কিন সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা নিয়ে থাকে। সেখানেও দেখেন দক্ষিণ এশিয়ার সব দেশের নাম আছে, কিন্তু ভারতের নাম উল্লেখ করা হয়নি। এবং এই প্রশ্নটা সংবাদ মাধ্যমগুলো করছে যে ভারতের নাম কেন ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ সাহায্য গ্রহণকারীদের মধ্যেও উল্লেখ করলো না? তার মানে কি ভারতের অভিবাসীরা সে পরিমাণ সাহায্য গ্রহণ করে না? বাংলাদেশের অভিবাসীরাও কিন্তু বলছে যে তারা প্রথম দিকে সরকারি সহায়তা গ্রহণ করলেও পরে দ্রুততম সময়ে কর প্রদানকারী অভিবাসীতে পরিণত হয়। এখন বাংলাদেশ সরকারের তো উচিত ছিল এই পরিসংখ্যান প্রস্তুত করে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করা, যাতে ভারতের নাম যেমন নাই এই যারা সরকারি সহায়তা সবচেয়ে বেশি গ্রহণ করে এমন অভিবাসীদের তালিকায়, ট্রাম্পের ওই তালিকায় যাতে বাংলাদেশও না উঠতে পারে, সেই চেষ্টাও তো বাংলাদেশ সরকারের করা উচিত ছিল। কিন্তু বাংলাদেশ সরকার আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সরকারের সঙ্গে কোনো সম্পর্কই স্থাপন করতে পারে না। কারণ 2025-এর শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তার আগেই কিন্তু নির্বাচনের সময়ই 2024-এর নভেম্বর মাসের দিকেই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে উল্লেখ করে কোন পোস্ট দিয়েছিলেন, এবং সেই পোস্টে তিনি সরাসরি উল্লেখ করেছিলেন যে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলা হচ্ছে, এবং এর নিন্দা জানিয়ে তিনি বাংলাদেশে একটা পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে অন্তর্বর্তী সরকারের আমলে সে কথা বলেছিলেন যে জো বাইডেন আর কমলা হ্যারিসের সময়ে এই যে বাংলাদেশের মতো দেশগুলোতে একরকমের হিন্দু এবং সংখ্যালঘু নিপীড়নকে উস্কে দেওয়াকে আশকারা দেওয়া হয়েছে, তার নজরদারিতে এটা কখনো সম্ভব হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প ডক্টর ইউনূসকে কিভাবে দেখেন
তার নানা রকম একটা রেফারেন্স কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশের পত্রপত্রিকায় অনলাইন ঘাটলেই পাওয়া যায়। সেখানে দেখবেন 2016-তে যখন ইউনুসের বন্ধু হিলারি ক্লিন্টন আর প্রেসিডেন্ট ট্রাম্প তারা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তখন যেহেতু ডক্টর ইউনুস মোটা অঙ্কের ডোনেশন দাতা হিসেবে ক্লিন্টন ফাউন্ডেশনে মোটা অঙ্কের অর্থদাতা হিসেবে চিহ্নিত হয়েছিলেন, আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি সহ নানা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, কাজে ট্রাম্প ব্যক্তিগত পরিসরে বিভিন্ন সময় ওই ক্ষুদ্র ঋণের লোকটি কোথায়, ওয়্যার ইজ দ্যাট মাইক্রো ক্রেডিট গাই, যে কিনা আমাকে হারতে দেখতে চেয়েছিল, এমন বলে ডক্টর ইউনুসকে উল্লেখ করেছেন, খোঁজ করেছেন। সে কারণেই ডক্টর ইউনুস বিরাট বহর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গত 2 বছরে 2 দফায় ছুটে গেলেও এবং লম্বা সময় সেখানে থাকলেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্প বা ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কারোর সঙ্গে কোনো বৈঠক করে আসতে পারেন নাই। এসবেরই ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের জনগণকে এখন, এবং বাংলাদেশের অভিবাসীরা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে জ্যাকসন হাইটস এলাকাতেও এই নিয়ে যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে অভিবাসীদের যখন ব্যাপক ধরপাকড় চলছে যুক্তরাষ্ট্র জুড়ে, তখন বাংলাদেশি অভিবাসীদের নাম যেহেতু ট্রাম্পের তালিকায় উঠেছে, সেদিকেও ট্রাম্প নজর দেবে, এই আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ট্রাম্পের ঘনিষ্ঠ তুলসি গ্যাবার্ড, যিনি কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান, তিনি বাংলাদেশের নাম উল্লেখ করেছিলেন এই 2025-এর শুরুতে, এটা বলে যে যুক্তরাষ্ট্র কোনো দেশেই ইসলামপন্থীদের প্রসার ঘটা বা ইসলামপন্থীদের শক্তি সঞ্চয়ের বিষয়টি ভালোভাবে দেখে না, তারা উদ্বিগ্নভাবে বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকেও নজর রাখছে, এবং এই যে সংখ্যালঘুদের বা ভিন্ন মত দমন করে ইসলামপন্থীদের খিলাফত প্রসারের চেষ্টা, সেটাকে যুক্তরাষ্ট্র পৃথিবীর নিরাপত্তার জন্য গুরুতর সংকট হিসেবে দেখে। প্রেসিডেন্ট ট্রাম্প এ দফায় ক্ষমতায় আসার পর 2025-এর ফেব্রুয়ারিতে যখন ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠক করতে ভারতের প্রধানমন্ত্রী মোদী গিয়ে পৌঁছেছিলেন, তখন প্রধানমন্ত্রী মোদী আর প্রেসিডেন্ট ট্রাম্পের এক যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সরাসরি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা প্রসঙ্গে কি বলবেন, সেখানে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে কি বলবেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট জো বাইডেন সরকার তো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য। তখন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টতই বলেন যে মার্কিন ডিপ স্টেট কোনো ভূমিকা রাখে নাই হয়তো শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী মোদীকেই সুযোগ করে দিতে চান। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের যে নিরাপত্তা মানচিত্র পুরো বিশ্বে, সেই নিরাপত্তা অঞ্চল ভাগাভাগিতে ইন্দো প্যাসিফিক অঞ্চল, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, যেখানে ভারত আছে, মিয়ানমার আছে, বাংলাদেশ আছে, সেই পুরো অঞ্চলের তারা মনে করেন তাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং পরামর্শক হচ্ছে ভারত, এবং এক্ষেত্রে তারা মনে করে যে এই অঞ্চলে চীনের প্রভাব মুক্ত রাখবার ক্ষেত্রে ভারতই তাদের সবচেয়ে ঘনিষ্ঠ এবং কার্যকরী বন্ধু হতে পারে। কাজেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা বা ভারত যখন ক্রমাগত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সহ বিশৃঙ্খল পরিস্থিতি এবং এক ধরনের ইসলামী চরমপন্থার বিকাশ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র যে এমন সব ব্যবস্থা নেবে সে বিষয়ে তো ইউনুস সরকারের প্রস্তুত থাকা উচিত ছিল বটে। কাজেই যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে, মানে ট্রাম্প প্রশাসনের সঙ্গে, ট্রাম্প সরকারের সঙ্গে ক্লিন্টন ঘনিষ্ঠ, বাইডেন ঘনিষ্ঠ, ডেমোক্র্যাট পার্টির ঘনিষ্ঠ ইউনুস সরকারের যে কার্যকর কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই, এবং তার ফলশ্রুতিতে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কহীন বা যুক্তরাষ্ট্র অত্যন্ত এক রকমের তুচ্ছ করে দেখে যেসব দেশ, সেসব দেশের তালিকায় বাংলাদেশকে উঠে পড়তে হচ্ছে, সেটা নিশ্চিতভাবেই উদ্বেগজনক।